বিয়ের ১৩ বছর পরে জানতে পারলাম আমার স্বামী পরনারীতে আসক্ত। সেই রাতটা ছিল ঈদের রাত। সে বাইরে থেকে এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ছিল, আর আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে বসে আছি। রাত আনুমানিক 12টা 30। হঠাৎ তার ফোনে রিং বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। পিক করলাম না আননোন নাম্বার দেখে। রেখে দিতেই যাব এমন সময়ে মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। সচরাচর আমি তার মেসেঞ্জার চেক করি না, কিন্তু সেই সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল, মেসেজটা দেখার লোভ সামলাতে পারলাম না। যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী 12 বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত। সেখানে সব লেখা আছে, তারা কবে কোথায় দেখা করেছে। তার দেয়া গেঞ্জি পরে আজ তার সাথে দেখা করে এসেছে। সবটাই আছে। আর একটা কথা বলা হয়নি, আমরা 4 বছর প্রেম করে পারিবারিক সম্মতিতে বিয়ে করি। আমাদের সংসারে 2টো সন্তান রয়েছে। আমিও আমার স্বামী দুজনেই শিক্ষিত। আমি চাকুরিজীবী, আমার স্বামী তেমন কিছু করে না, ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তার বাবার অঢেল সম্পত্তি ছিল। সে নেশাগ্রস্ত, নেশা করতে গিয়ে প্রায় 2 কোটি টাকার সম্পদ নষ্ট করে। যাই হোক, সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সবটাই মেনে নিয়েছিলাম। তাছাড়াও প্রচণ্ড ভালোবাসতাম তাকে। ভাবতাম এক সময় সে নেশার জগৎ থেকে ফিরে আসবেই। কিন্তু এখন দেখছি একটা মেয়ের সাথেও জড়িত। মেয়েটি একজন মাদক ব্যবসায়ী, সেই সাথে একটা প্রাইভেট ক্লিনিকের আয়া। অনেকেই অনেক সময় এসে বলতো আমাকে এই মেয়ের কথা, কিন্তু স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা ছিল বলে কোনো দিনই তা বিশ্বাস করিনি। যাই হোক, বাস্তব নির্মম সত্যিটা আজ আমার সামনে। যেটার ভয় পেতাম সেটাই হলো। তারপর আমি কি করলাম? আমি তার ফোনটা যথাস্থানে রেখে দিলাম। সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম। আমি তেমন কিছু খেলাম না। তার খাওয়া শেষ হলে তাকে রুমে ডাকলাম। বললাম, তোমাকে কিছু বলতে চাই। সত্যি সত্যি উত্তর দেবে, কোনো কিছু অস্বীকার করবে না, কারণ আমি সব কিছু জানি। সে বলল, বলো। আমি বললাম, কোনো মেয়ের সাথে কি তোমার সম্পর্ক আছে? আমি তখন কেবল আল্লাহকে ডাকছিলাম যেন বলে সব মিথ্যা, কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না। সে বলে, হ্যাঁ আছে, তবে আজকের পর থেকে আর থাকবে না। আশ্চর্য হয়ে গেলাম, কীরকম অবলীলায় সে স্বীকার করে নিল। আমার পায়ের তলার মাটি সরে গেল। কোনো মতে জিজ্ঞেস করলাম, আজ থেকে ঠিক 12 বছর আগে তোমার ফোনে একটা মেয়ের মেসেজ দেখেছিলাম, সে সেই মেয়েটাই কি না? সে বলল, হ্যাঁ, সে সেই মেয়েটাই। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে গেল। নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না। তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনেই মেয়েটাকে ফোন দিলাম। তখন রাত প্রায় 2টা বাজে। রিং হতেই ওপাশ থেকে একটা ছেলে ফোন ধরলো। বললাম, এটা কি নাদিরার নাম্বার? লোকটা বলল, হ্যাঁ। বললাম, আপনি কে? বলল, আমি তার স্বামী। বললাম, আপনি কি জানেন আপনার বউ একজনের সাথে প্রেম করে, নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন? লোকটা বলল, কি যা তা বলছেন? এটা বলতেই আমার হাজব্যান্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেললো, আর আমাকে 2টা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আমি কিছু না বলে আস্তে করে রুম থেকে বের হয়ে আসলাম। চলে গেলাম রান্নাঘরের দিকে। সে সময় মনে হয় কাঁদতেও ভুলে গিয়েছিলাম। বুকটা পাথর, দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। মনে পড়তে লাগলো সেই সব পুরনো দিনের কথা। সেই সময় কলেজে পড়তাম। আমি শহরে কলেজের হোস্টেলে থাকতাম। খালাতো ভাইয়ের ফ্রেন্ড ছিল সে। সেখান থেকেই পরিচয়। 4 বছর প্রেম। একটা দিনও আমাকে না দেখে থাকতে পারতো না। প্রতিদিন দেখা হতো আমাদের। কলেজ ছুটি হলে আমি গ্রামের বাড়ি গেলে আমাকে বাসা পর্যন্ত রেখে আসতো। মাঝে মাঝে আমাকে এক নজর দেখার জন্য আমাদের গ্রামের বাড়িতে ছুটে যেত 80 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে। এক সময় দেখলাম দুজন দুজনকে ছেড়ে থাকতে পারছি না। পারিবারিক সম্মতিতে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। দুজনের মতো সুখী কেউ ছিল না সেদিন। এই 13টা বছরে আমি একটা দিনও তাকে ছাড়া ঘুমাইনি। আমি বাবার বাসায়ও যেতাম না। গেলে 2 দিন থেকে চলে আসতাম, কারণ তার হাতটা ছিল আমার বালিশ। তার বুকে মাথা না রাখলে কিছুতেই ঘুমটা আসতো না। সে রাত করে বাসায় ফিরতো, আমি তার জন্য বসে থাকতাম। সে আসলে একসাথে খেতাম। আমার 2টো বাচ্চাই সিজারিয়ান। ওটিতে ঢোকার আগ মুহূর্তে তার সে কি কান্না। এই 13টা বছরে আমাকে কোনো দিনও অবহেলা করেনি। আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। আমি যা করতে বলেছি তাই করেছে। খারাপ অভ্যাস ওই একটাই ছিল, মাদকাসক্তি। বোঝাতাম তাকে, ভেবেছিলাম সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সারাক্ষণ আমার বাচ্চা আর সংসার নিয়েই ব্যস্ত থাকতাম। সংসারের প্রতি তার কোনো দিনই মনোযোগ ছিল না। বাজার করা থেকে রান্না করা, সংসার সামলানো, বাচ্চাদের স্কুল, সবটাই আমাকে একাই সামলাতে হতো।
তবুও ভালো ছিলাম, সুখী ছিলাম। বাসার প্রত্যেকটা কোণা আমার নিজ হাতে সাজানো। আমার সেই ভালোবাসার মানুষটা কি করে আমার সাথে প্রতারণা করতে পারলো, যাকে ছাড়া আমি আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না। সে শুধুই ঠকিয়ে এসেছে আমাকে। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মৃত্যুর পথ বেছে নিলাম। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লাম। তারপর দরজা ভেঙে আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো ওড়না খুলেই আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি 2 সপ্তাহ কানে শুনতে পাইনি। সেদিন সে আমাকে সরি বা জড়িয়ে না ধরে থাপ্পড় কেন মারলো তা আমার আজও বোধগম্য নয়। কান্নাটা ছিটকে বের হতে চাইলো, কিন্তু আটকে যাচ্ছিল হয়তোবা অপমান আর অভিমানের চাপে। শুধু 2 চোখ দিয়ে অশ্রু আর বুক থেকে হেঁচকি উঠে আসছিল। যাই হোক, দরজা ভাঙার শব্দে আমার শাশুড়ি আর আমার 5 বছরের ছোট বাচ্চাটা জেগে গেল। আমার বাচ্চাটা জেগেই কান্না শুরু করে দিল। বাচ্চার কান্না দেখে বুকে জড়িয়ে নিলাম। শাশুড়ি সব শুনে কিছুক্ষণ থ হয়ে বসে থাকলো। তারপর আমাকে ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করলো। বলল, বাচ্চা কাঁদছে, তাকে নিয়ে শুয়ে পড়ো। প্রায় ভোর হয়ে আসলো, শুয়ে পড়লাম। সেদিন থেকে আমার খাওয়া ঘুম সব কোথায় যেন হারিয়ে গেল। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, আর সেই মেয়ে একজন অশিক্ষিত আয়া। আমি কি করে এত বড় অপমান সহ্য করব, তাকে সারাক্ষণ জিজ্ঞেস করতে লাগলাম। সেই মেয়ের সাথে তোমার কতদূর সম্পর্ক, কি করেছো তার সাথে, কতবার তার হাত ধরেছো, কতবার তাকে জড়িয়ে ধরেছো, কতবার তাকে ফোন করতে, তাকে কি কি গিফট করেছো, কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছো, কোন কোন পার্কে বসেছো, তাকে কতবার ভালোবাসি বলেছো, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতাম সারাক্ষণ। সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে, আর আমি ধীরে ধীরে মানসিক রোগী হতে লাগলাম। একদিন আমার এক আত্মীয় মারা যাওয়ায় আমার আব্বু, আম্মু, ভাই বোন বাসায় আসলো। সেদিন রাতে সে বাহির থেকে আসলে আমি তাকে বললাম, আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই, আমি ওই মেয়ের কাছে যেতে চাই। সে বলল, ওই মেয়ের কাছে গেলে তোমাকে সতীনের সংসার করতে হবে। তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আবারও দরজা বন্ধ করে আমার নিজের গায়ে আমি আগুন ধরিয়ে দিলাম। আবারও আমাকে দরজা ভেঙে বের করলো, গায়ে পানি ঢেলে আগুন নেভালো। কিন্তু আমাকে ওই অবস্থায় রেখে সে বাসা থেকে বেরিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে বলল, তোমার প্রতিদিনের নাটক আর ভালো লাগে না, তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বেরিয়ে গেল। যাও, যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। রাত তখন 1টা বাজে। আমার ছোট ননদ, তার জামাই, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আরও অনেকে বাসায় চলে আসলো। আমার ছোট ননদ সবার সামনে আমাকে বলল, ছেলেরা 10 জনের সাথে প্রেম করলেও কিছুই হয় না, কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে খারাপ। আমি রীতিমতো হিজাবি, অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল খারাপ। যাই হোক, সেই রাতেই শাশুড়ির কথা মতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। তার কিছু ফ্রেন্ডের কাছে ফোন করে তার খোঁজ পেলাম। সে কিছুতেই বাসায় আসবে না। তাকে সরি বলে বললাম, আর ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না, বাসায় চলো। অনেক বুঝিয়ে রাত প্রায় 2টায় বাসায় নিয়ে আসলাম। সব আত্মীয় স্বজন বোঝাতে লাগলো, কি করবা, 2টো সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নাও, বাচ্চা 2টোকে মানুষ করো। আমি কোনো কথা না বলেই শুয়ে পড়লাম। সব কিছুই আগের মতো, সংসার, বাচ্চা, তাদের স্কুল, কিন্তু ভেতরের আগুনটা কিছুতেই নেভে না। একদিন ডিসিশন নিলাম, তার সাথে আর থাকবো না। শুধু নিজের সার্টিফিকেটগুলো নিয়ে এই বাসা থেকে চলে যাব। তার বাচ্চাদের সে একাই মানুষ করুক, এটাই তার শাস্তি। কিন্তু আমি তো মা, বাচ্চাদের ছেড়ে যাব ভাবতেই 2 চোখ জলে ভরে আসে। সিদ্ধান্ত নিলাম ছোট বাচ্চাটাকে সাথে নেব। ঢাকায় আমার এক ফ্রেন্ড থাকে, আপাতত তার বাসায় কয়েকটা দিন থেকে একটা চাকরি জোগাড় করে নেব। একটা ছোট ব্যাগ, আমার সার্টিফিকেট আর আমার ছোট বাচ্চা, এসব নিয়ে রওনা হলাম অজানা পথের উদ্দেশ্য। আমি কাউকে কিছু না বলে আমার 5 বছরের বাচ্চাকে নিয়ে ঢাকার বাসে উঠে পড়লাম। বাসে ওঠার কিছুক্ষণ পরেই সবার কল আসতে লাগলো। ফোনটা কিছু সময় অফ করে রাখলাম। শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, আজ থেকে আমি কারো নয়, কেউ আমাকে খুঁজবে না। কিন্তু আমার বাচ্চাটা গাড়িতে ওঠার পর থেকেই কাঁদতে লাগলো। বারবার জিজ্ঞেস করতে লাগলো, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বললাম, আমরা বেড়াতে যাচ্ছি। সে বলতে লাগলো, আমি যাব না, আমি বাসায় যাব, আমার আব্বুর কাছে যাব, আমার দাদির কাছে যাব, আমি আমার ভাইয়ার সাথেও খেলবো। ওর কান্না দেখে আমিও চোখের পানি আটকাতে পারলাম না। কাঁদতে কাঁদতে এক সময় আমার ছেলে ঘুমিয়ে পড়লো। ফোনটা খুললাম, সবাই কল করেছে, আব্বু, আম্মু, ভাই বোন, শাশুড়ি, হাজবেন্ড। কারো ফোন পিক করলাম না, বারবার কল দিয়ে যাচ্ছে। শুধু ছোটো বোনের ফোনটা রিসিভ করে বলে দিলাম, আমি ভালো আছি,
আব্বু আম্মুকে টেনশন করতে নিষেধ করিস। তার এত বড় অন্যায় মেনে নিয়ে তার সাথে তার বাসায় থাকা সম্ভব না বলেই লাইনটা কেটে দিলাম। সারাটা রাস্তা চোখের পানিটা আটকাতে পারলাম না। বাসের লোকজন বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আর চোখে, তবুও নিজেকে সামলাতে পারছি না। মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। নিজের তিল তিল করে সাজানো সংসার, ভালোবাসার মানুষ যাকে ছাড়া আমার ঘুম আসে না, তাকে ছেড়ে আমার আর একটা সন্তান, তাকে ছেড়ে আমি থাকবো কেমন করে? তবুও আর কোনো কম্প্রোমাইজ নয়। কিছুতেই তার বাসায় ফিরবো না আমি। ঢাকায় পৌঁছে ফ্রেন্ডকে বললাম কিছুদিন থাকবো, একটা চাকরি জোগাড় করে দিতে হবে। সে হেসে বলল, তা তোমার যতদিন মন চায় থাকো, অভিমান কমলে চলে যেও। কিন্তু সমস্যায় পড়লাম আমার বাচ্চাকে নিয়ে। সে কেঁদেই চলেছে একইভাবে, কিছুতেই থাকবে না এখানে। সারাটা দিন কাঁদলো, কিছুই খাওয়াতে পারলাম না, একটানা কেঁদেই যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। বিকেলের দিকে আমার বাচ্চার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে পড়লো। আমি ভয় পেয়ে গেলাম। মনে হতে লাগলো আমি কি নিজের জেদ বজায় রাখতে আমার ছোট্ট বাচ্চার কচি মনে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো। এদিকে সবাই অনবরত কল করেই চলেছে। আমার হাজব্যান্ড মেসেজ দিয়েছে, তুমি ফিরে এসো, তুমি ছোট বাচ্চাকে নিয়ে কোথায় গেছো? তুমি যা বলবা তাই হবে, তুমি ফিরে এসো, আর না হয় বলো কোথায় আছো, আমি নিতে আসছি। এদিকে সন্ধ্যা হতেই আমার বাচ্চা নিস্তেজ হতে লাগলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল, বাচ্চা যা চায় তাই করুন, তা না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। মা হয়তো দুনিয়ার সবচেয়ে বেহায়া প্রাণী। বাচ্চাকে বললাম, চলো বাবা, আমরা এখনই বাসায় ফিরে যাব। সেদিনই রাতে বাসে উঠে পরের দিন ভোরে বাসায় ফিরে আসলাম। আবার সব কিছু আগের মতোই চলতে লাগলো। বাচ্চা, সংসার, বাচ্চাদের স্কুল, সব কিছু আগের মতো। এর মাঝে পেরিয়ে গেল কয়েকটা সপ্তাহ, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না। একদিন রাতে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? সে বলল, ভালোবাসতাম হয়তো। বললাম, তাকে চিঠি লিখতে? বলল, লিখেছি কয়েকটা। বললাম, কি লিখতে? ভালোবাসি? বলল, হ্যাঁ এটাই লিখতাম। বললাম, তাকে জড়িয়ে ধরেছো? বলল, ধরেছি কয়েকবার। তার এসব শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এক সময় অজ্ঞান হয়ে গেলাম। সকালে জ্ঞান ফিরলে সিদ্ধান্ত নিলাম মেয়েটার সাথে দেখা করব। সেদিনই দুপুরে আমার এক দেবরকে সাথে নিয়ে মেয়েটার যে ক্লিনিকে চাকরি করে সেখানে গেলাম। প্রথমে মেয়েটি আমার সাথে দেখা করতে চায়নি, পরে রাজি হলো। মেয়েটিকে দেখে আরও অবাক হলাম। আমার হাজবেন্ড যে কিনা মাশাআল্লাহ লম্বা, স্মার্ট, হ্যান্ডসাম, এক কথায় সুন্দর পুরুষ, সে কিনা এরকম কুচকুচে কালো খাটো একটা মেয়ের সাথে প্রেম করছে 12টা বছর ধরে। ছি, শুনেছি মেয়েটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। মেয়েটাকে বাড়ি বানিয়ে দিয়েছে, ছেলের পড়ার খরচও সেই দেয়, এমনকি মেয়েটার স্বামীকেও হাতে রাখতে একটা অটো রিক্সাও কিনে দিয়েছে। যাই হোক, মেয়েটাকে ডেকে বললাম, দেখো আমার হাজবেন্ডের মতো লোকেরা তোমাদের মতো মেয়েদের কখনো বিয়ে করে ঘরে তুলবে না, শুধু তোমাদেরকে ইউজ করবে। আর তুমি কেন আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখছো তা আমি খুব ভালোভাবেই বুঝি। তোমার যত টাকা লাগে আমি দেব, তোমার সংসারের সব খরচ আমিই দেব, তোমার ছেলের পড়ার খরচও আমি দেব, তোমার যখন যা লাগবে আমি দেব। আমি হাত জোর করে মিনতি করছি তুমি আমার স্বামীর জীবন থেকে, কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মেয়েটি হেসে বলল, আপনার টাকা আমার লাগবে না, পারলে নিজের স্বামীকে বেঁধে রাখেন। আর একটা কথা, আমি ইচ্ছে করলে আজই আপনার স্বামীকে বিয়ে করতে পারি। আপনার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য, কিন্তু আমি তা করব না, কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আর আমি তাকে নিয়েই থাকতে চাই। শুনেই আমার পায়ের তলার মাটি সরে গেল। হে আল্লাহ, তুমি তোমার জমিনের মাটি একটু ফাঁক করে দাও, আমি তোমার জমিনে ঢুকে যাই। ঘোরের মাঝে বাসায় চলে আসলাম। ভাবলাম এই জীবনের কোনো মূল্য নেই, এতটা সহ্য ক্ষমতা আমার নেই। আমার কাছে পৃথিবীটা অর্থহীন মনে হলো। আবারও সুসাইড করার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে 30টা ঘুমের ঔষধ খেয়ে নিলাম। আস্তে আস্তে আমার শরীরটা নিস্তেজ হতে থাকলো। দু চোখ বন্ধ হয়ে আসলো, শুধু আমার দুটো সন্তানের মুখ চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ মনে হলো, আমি আজ যদি মরে যাই কে দেখবে আমার সন্তানদের? আমার ভাই তখন বাসায় ছিল। কোনো রকমে তাকে ইশারায় ডেকে বললাম, আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি, কি করব এখন? তারপর কি হলো জানি না। দুদিন পর চোখ মেরে দেখলাম আমি হাসপাতালে। হাসলাম, মনে মনে বেঁচে আছি এখনও। আমার 2 সন্তানকে দেখতে চাইলাম, তারা সামনে আসলে বুকে জড়ালাম। আবার সেই বাসায় ফিরে আসলাম। আব্বু আম্মু অনেকবার তাদের বাসায় নিয়ে যেতে চাইলো।
আমি যেতে চাইতাম না, কারণ তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিন্তু আস্তে আস্তে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। কোনো খাবার গলা দিয়ে নামতো না, আর দু চোখের ঘুম হারিয়ে গেল। সংসারের প্রতি, বাচ্চাদের প্রতি সব আকর্ষণ হারিয়ে গেল। কিছুই ভালো লাগে না, রান্না করি না, বাচ্চাদের দেখি না। বেশিরভাগ সময়ই ওরা হোটেল থেকে খাবার কিনে খায়। বাচ্চার পড়া দেখি না, পরীক্ষার রেজাল্ট খারাপ করতে লাগলো বাচ্চারা। ধীরে ধীরে আমি মানসিক ভারসাম্য হারাতে লাগলাম। মেডিসিনের ডাক্তার, মানসিক ডাক্তার, কোনোটাই বাদ থাকলো না। এই ডাক্তার, ওই ডাক্তার, কোনো ডাক্তারই বাদ থাকলো না। কিন্তু হায়, কোনো ডাক্তারই আমাকে সুস্থ করতে পারলো না। কোনো ডাক্তারই কড়া কড়া ঘুমের ওষুধ দিয়েও আমার চোখে ঘুম এনে দিতে পারলো না, আমাকে খাওয়াতে পারলো না। আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। বিছানা থেকে নামতেও পারতাম না। আরও বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। শুধু এটুকুই খুব ভালো মতো মনে পড়ছে, ডাক্তার জিজ্ঞেস করতো, তোমার কি হয়েছে মা বলো তো? আমি বলতে বলতেই কেঁদে ফেলতাম। আর আমার সাথে সাথে ডাক্তারও চোখের পানি আটকাতে পারতো না। এভাবেই কেটে গেল কয়েক মাস। আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম, মানসিক ভারসাম্য হারাতে লাগলাম। কিছুই ভালো লাগে না। সন্তানরা কাছে আসলেও বিরক্ত লাগে। আমার হাজব্যান্ড আমাকে নানাভাবে সুস্থ করতে চেষ্টা করতো। বাইরে নিয়ে যেত, যেসব আমি পছন্দ করতাম, যেমন গভীর রাতে নদীর ধারে যাওয়া, ফুটপাতের দোকানে বসে চা খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে থেকে ফুচকা খাওয়ানো। কিন্তু কোনো কিছুতেই আমার মন ফেরাতে পারলো না। তাকে আজও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তার কাছে যেতে গা ঘিন ঘিন করতো। তার মুখের দিকে তাকালে ওই মেয়েটার মুখটা ভেসে উঠতো। ঠিক এমন একটা অবস্থায় আমার সমবয়সী একজন দেবর ছিল। সে মাঝে মাঝে আসতো। খুব মজার মানুষ ছিল। আমার বাচ্চাদের খুবই ভালোবাসতো। ও খুব সহজেই মানুষকে হাসাতে পারতো। তাই একদিন আমার হাজব্যান্ড ওকে বলল, তোর ভাবি তো কারোর সাথে তেমন কথা বলে না, দেখ তো তুই গিয়ে হাসাতে পারিস কি না। ও আমার রুমে গেল, আমার সাথে অনেক কথা বলল। কেন যেন ওর সাথে কথা বলে মনটা অনেক হালকা হয়ে গেল। আমাকে অনেক বোঝালো। বলল, ভাবি, ভাইয়া শুধু আপনাকেই ভালোবাসে। ওই মেয়ের বাসায় আমরাও যেতাম, আপনি সব ভুলে যান তো। শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছেন। ছেলেটার কথায় মনে একটু জোর আসলো। আমি মাঝে মাঝে ছেলেটার সাথে ফোনে কথা বলতাম। আমাকে হাসাতে পারতো। ওর কথায় আমি হাসতামও। ও এসে আমাকে খাইয়ে যেত। ফোন করেই বলতো, ভাবি আজ কী রান্না করেছেন, আমি খেতে আসছি। বাধ্য হয়ে আমাকে রান্না করতে হতো। আমাকে ছাড়া খাবার টেবিলে বসতো না। আমার হাজবেন্ড, সে, আমি, আমার বাচ্চারা একসাথে খেতাম। তাকে সাথে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতাম। ছেলেটার খুব ভালো একটা গুণ ছিল, কথায় কথায় যে কোনো মানুষকেই হাসাতে পারতো। ও আস্তে আস্তে আমাদের পরিবারের একজন হয়ে উঠল। মাঝে মাঝে এমন হতো, রাত 1টা বাজে, আমি খাচ্ছি না, আমার হাজবেন্ড তাকে তার বাসা থেকে তুলে নিয়ে আসতো। সে আমাকে খাইয়ে তার বাসায় ফিরতো। আমার হাজবেন্ড তাকে মাঝে মাঝে বাসায় পাঠাতো। বলতো, তোর ভাবিকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আয়। যখন দেখতো আমি চুপচাপ বসে আছি, তখনই ওকে ফোনটা ধরিয়ে দিত আমার কানে। সে যেন ডাক্তারের মতো আমার চিকিৎসা শুরু করলো। আমি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলাম। বড় বড় ডাক্তাররা যেটা পারলো না, সেই ছেলে আমার জীবনে এসে আমাকে একটু একটু করে আমার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করতে লাগলো। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এরই মাঝে 5-6 মাস কেটে গেল। কিন্তু আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল। সেই সময় আমার মাঝে চরম প্রতিশোধ নেবার প্রবণতা জেগে উঠল। সিদ্ধান্ত নিলাম, যে আগুনটা আমার বুকে দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনে আমিও তার বুকে জ্বালিয়ে দেব। আমি সেই ছেলেটার সাথে আলোচনা করলাম। বললাম, আমার সাথে তোমাকে একটা নাটক করতে হবে, প্রেমের নাটক। আমি সেই দিন শান্তি পাবো, যেদিন আমার হাজব্যান্ডকে কেউ বলবে তোমার বউ পরকীয়া করছে। ছেলেটি প্রথমে কিছুতে রাজি হলো না, পরে আমার অনেক রিকোয়েস্টে রাজি হলো। ও বলে রাখা ভালো, ছেলেটা বিবাহিত। শুধু 1টা মাস আমি ওর সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বসতাম, একসাথে সময় কাটাতাম, ফোনে কথা বলতাম। আমার হাজব্যান্ডকে দেখিয়ে দেখিয়ে ইমোতে কথা বলতাম, ভিডিও কলে। কিন্তু সবটাই ছিল সাজানো নাটক। তার সাথে কিছু সেলফি তুললাম, আর সেগুলো আমার হাজব্যান্ডের মেসেঞ্জারে পাঠাতে বলতাম। আমার হাজব্যান্ডকে তার ফ্রেন্ডরা এসে বলতে লাগলো, তোর বউ পরকীয়া করছে। প্রথম প্রথম সে তাদের কথা বিশ্বাস করতো না, কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলো। আমি যখন দেখলাম আমি আমার পরিকল্পনায় সাকসেস, তখন সবটা আমার হাজব্যান্ডকে খুলে বললাম।
বুঝতে পারছো তো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়, বুকের ভেতরে কতটা আগুন জ্বলে। কিন্তু আমার হাজব্যান্ডকে আর কিছুতেই আমাকে বিশ্বাস করাতে পারলাম না। আমার শ্বশুরবাড়ির লোকজন বলতে লাগলো, এই মেয়েকে নিয়ে আর সংসার করতে পারবি না, সে এখন খারাপ মেয়ে, তাকে ডিভোর্স দিয়ে দে, তোকে আরও সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব, আর অনেক টাকাও পাবো। তাদের কথায় আমার হাজব্যান্ড আমাকে বাসা থেকে বের করে দিল। আমার ছোট ছোট বাচ্চা দুটোকেও দিল না আমাকে। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিলাম, খুবই সামান্য বেতন। আব্বু আম্মু বলল বাসায় চলে আয়। আমি রাজি হলাম না, বললাম এখানে থাকলে আমি আমার সন্তানদের কাছাকাছি থাকতে পারবো। আমি তাদের স্কুলে গিয়ে কোচিংয়ে গিয়ে দেখে আসতাম। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার হাজব্যান্ডকেও দেখতে যেতাম। তাকে দুদিন না দেখে থাকতে পারতাম না। আমার বাচ্চারা দেখা হলে বলতো, আম্মু তোমার জন্য ওরা, আব্বু আর দাদি আমাদের কাঁদতেও দেয় না, আমরা লুকিয়ে লুকিয়ে কাঁদি। কথাটা শুনে বুকটা ফেটে যেত। বেহায়ার মতো ফোন করে বলতাম, আমি কিছু করিনি, প্লিজ আমাকে বাসায় আসতে দাও, আমি কাজের মেয়ের মতো থাকবো, তবু আমার সন্তানদের কাছে থাকতে দাও। সে বলল এক শর্তে বাসায় ঢুকতে দেব, ওই ছেলেকে সবার সামনে তার গালে চড় মারতে হবে, আর তার নামে থানায় কেস করতে হবে, মামলা দিতে হবে সে তোমাকে ডিস্টার্ব করে, আর 2 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এটাও বলতে হবে। আমি বেহায়া মা, সবচেয়ে বেহায়া প্রাণী হলো মা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে বললাম, তোমার সব শর্ত মানব, আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও প্লিজ। যদিও নিজের মাঝে অপরাধবোধ কাজ করছিল, কারণ সেই ছেলের তো কোনো দোষই ছিল না, সে যা করেছে আমার কথাই করেছে। আমি কি করে তার এত বড় ক্ষতি করব? এখানে আরেকটা কথা বলা হয়নি, আমার হাজব্যান্ড বর্তমানে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা। তার একটা কথায় সব হয়। সে রাত 2টায় আমাকে নিকটবর্তী থানায় নিয়ে গেল, আর যেতে যেতে বলল, তুমি কিছু বলবে না, শুধু একটা সাদা কাগজে সই করবে। থানায় গিয়ে আমাকে সাদা কাগজে সই করতে বলা হলে আমি বললাম, না, আমি কোনো সাদা কাগজে সই করব না, কি লেখা আছে আমি পড়ব, তবেই সই করব। এটা শুনে থানার ওসি আমার সাথে একা কথা বলতে চাইলো। আমার হাজব্যান্ডকে রুম থেকে বের করে দিল। ওসি বলল, আপনি কি ওই ছেলের নামে মামলা করতে চান? বললাম না। ওই ছেলে কি আপনাকে ডিস্টার্ব করে, আপনার কাছে টাকা চায়? বললাম না। বলল, তাহলে এত রাতে থানায় কেন এসেছেন? বললাম, আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে এসেছে, তাছাড়া ওই ছেলের কোনো দোষ নেই, ও যা করেছে আমি করতে বলেছিলাম বলেই করেছে, আমি কেন তার বিরুদ্ধে মামলা করব? ওসি বলল, ওকে, আপনি যেতে পারেন। কোনো মামলা না করে বাসায় চলে আসলাম। আমার শাশুড়ি বলল, এই বাজে মেয়েকে কেন এখানে নিয়ে এলি? টাকা করে দিয়ে এখনই বিদায় করে দে। আমার হাজব্যান্ড বলল, মা, আমি ওকে মারলে দোষ হবে, তুমি ওকে মারো, কালই ওর বাপ মাকে ডেকে বিদায় করে দেব। সব অপমান নীরবে সহ্য করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমার আব্বু আম্মু আসলো। তারা অকথ্য ভাষায় আমার আব্বু আম্মুকে অপমান করলো। আব্বু বলল, আর কত অপমান সইবি, বাসায় চল। বললাম, যতই অপমান করুক, আমার সন্তানদের ছেড়ে আমি কোথাও যাব না। আমার হাজব্যান্ড বলল, নিয়ে যান আপনাদের মেয়েকে, এরকম চরিত্রহীনার কোনো জায়গা নেই আমার বাসায়। আবার আমাকে বাসা থেকে বের করে দিল। আমি আমার এক আত্মীয়ের বাসায় থাকতে লাগলাম। চুপ করে ফোন নিয়ে আমার বাচ্চারা ফোন দিত, আর কেঁদে কেঁদে বলতো, আম্মু তুমি বাসায় এসো, সামনে আমার পরীক্ষা, কে পড়াবে আমাকে? কষ্টে বুকের ভেতরটা ফেটে যেত। আবার বেহায়া হয়ে ফোন দিয়ে বললাম, আমাকে একটা মাস তোমার বাসায় থাকতে দাও, আমার ছেলের পিসি পরীক্ষা, আমাকে ওর দরকার, আমি তোমার আর তোমার মায়ের পায়ের তলায় পড়ে থাকবো, তবু এ সময় আমার ছেলের জীবনটা নষ্ট করো না। সে কিছুতেই রাজি হলো না, তবুও আমি জোর করে শুধু আমার ছেলের জন্য বাসায় ঢুকে পড়লাম। তারা মা ছেলে আমার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো। একদিন বাসায় বিরিয়ানি রান্না করলো আমার শাশুড়ি, তার 2 মেয়ে, জামাই আর ছেলেকে একা ডেকে খাওয়ালো। শাশুড়ি থাকতো অন্য ফ্লোরে, আমরা নিচতলায় থাকতাম, কিন্তু আমার সাথে কোনো কথা বলল না, বা খেতেও বলল না, বা কোনো খাবারও পাঠালো না। আমি সেদিন কিছুই খেলাম না। রাতে আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞেস করলো, কি খেয়েছিস? শুনেই কান্নাটা আটকাতে পারলাম না, বলে ফেললাম সব। কথাটা মনে করে আমার মা আজও কাঁদে, বলে, বাসায় কুকুর বেড়াল থাকলেও তো মানুষ না খাইয়ে রাখে না, আর তারা তোকে না খাইয়ে রাখলো। মুখ বুজে পড়ে থাকলাম শুধু ছেলের জন্য। ছেলের পরীক্ষা শেষ হলো, আবার মা ছেলে আমাকে বাসা থেকে বের করার পথ খুঁজতে লাগলো। একদিন সন্ধ্যায় হঠাৎ বলে উঠলো, আমার নাকি মোবাইল বিল 6,000 টাকা। এটা কি করে সম্ভব? বলতেই আমার হাজব্যান্ড আমার মুখে নাকে ঘুষি মারতে লাগলো। আমার নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। আমি চিৎকার করে কাঁদতেই পাড়ার মানুষ অনেকেই এসে গেল। আমার শাশুড়ি বলতে লাগলো, কি এমন মেরেছে আমার ছেলে? তোমার হাত পা তো ভাঙেনি,
তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। পরের দিন দেখলাম আমি হাসপাতালে, চোখ মেলতেই দেখলাম আম্মু এসেছে। হাসপাতাল থেকেই আম্মুদের বাসায় নিয়ে চলে গেল। বাসায় গিয়ে সবাই ডিভোর্সের জন্য প্রস্তুতি নিতে লাগলো, কিন্তু আমি তাদের কোনো কথা না শুনেই আমার হাজব্যান্ডের বাসায় চলে আসলাম। সে শর্ত আরোপ করলো, আমাকে বাসায় বন্দি থাকতে হবে, মোবাইল ব্যবহার করা যাবে না, স্কুলের চাকরি ছাড়তে হবে, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না, আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে আর তাকে ছেড়ে থাকতে পারবো না। এটার জন্য তার সব শর্ত মেনে নিয়ে সবটুকু আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তার বাসায় শুধু আমার সন্তানদের জন্য পড়ে আছি। তার বাসায় যেখানে আমার কোনো স্বাধীনতা নেই, আমি তার আর তার মায়ের হুকুমের গোলাম মাত্র। তার মাঝে সুখ এটুকুই যে আমি আমার সন্তানদের কাছে আছি। শুধু ভাবি এই 13টা বছরে তার কত শত অপরাধ আমি ক্ষমা করেছি, আর সে আমার 1 মাসের একটা নাটক মেনে নিতে পারলো না। এটাই হয়তো একজন পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য।